কথা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আমাদের রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রার্থীরা শুরু করেছেন জোর প্রচার। এই প্রচারের ফাঁকে আমাদের ভারত টিভির স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী হরিপদ বর্মন মহাশয়। আমরা তার সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়েই একটু শুনে নেব তার আগামী দিনে এই বিধান নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতি এবং তার কি সম্ভাবনা এবং কীভাবে তিনি এগোচ্ছেন, সেই সব বিষয় নিয়ে তার সঙ্গে আমরা আলোচনায় যাব। হরিপদবাবু, আপনাকে ভারত টিভিতে স্বাগত। আপনি তো হেমতাবাদ বিধানসভায় বিজেপি প্রার্থী হয়েছেন, তো প্রার্থী হয়ে আপনার কেমন লাগছে? সবার প্রথমে ভারত টিভির দর্শকদের প্রণাম জানাই। তো আমি যখন জানতে পারলাম আমাদের হেমতাবাদ বিধানসভার প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা হলো, তখন আমার খুব আনন্দ লাগছিল। মনে হচ্ছিল যে এইবার মনে হয় আমি হেমতাবাদ বিধানসভার জন্য আরও অনেক কিছু করতে পারবো। না, আপনি ব্যক্তিগত জীবনে তো একজন শিক্ষক, এবং আপনার সাবজেক্ট কী ছিল? আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। আমি শিক্ষকতা 2009 সাল থেকে শিক্ষকতা করছি। প্রথমে আমি ডালখোলা হাই স্কুলে শিক্ষকতা যুক্ত হয়েছিলাম 2009 সালে। 2009 সাল থেকে 2018 সাল পর্যন্ত ডালখোলা হাই স্কুলে ম্যাথামেটিক্সের টিচার ছিলাম। সেখান থেকে 2018 সালে আমি সুশিহার জুনিয়র হাই স্কুলে মিউচুয়াল ট্রান্সফার হয়ে আসি। এই 2018 সালে ট্রান্সফার হয়ে আসার পর এখানে আমার সময়টা অনেকটা, আমি জীবনে অনেকটা বেশি সময় পেতাম। যেমন 2009 থেকে 18 সাল পর্যন্ত প্রত্যেক দিন আমি আমার বাড়ি বারোদুয়ারির একর গ্রামে, ওখান থেকে আমি রেগুলার জার্নি করতাম। তখন আমার হাতে খুব কম সময় ছিল বলে আমি রাজনীতিতে তখন আসতে পারিনি, কিন্তু 2018 সালের পর থেকে যখন আমার হাতে সময় আসলো তখন আমি ধীরে ধীরে শিক্ষকতার সাথে সাথে রাজনীতিতে বিভিন্ন সাংগঠনিক কাজ শুরু করেছি। না, এই যে রাজনীতি আপনি যে শুরু করলেন, প্রথমে কোথা থেকে শুরু হয়েছিল, মানে কোন দল? অ্যাকচুয়াল রাজনীতি আমি সেরকম করে 2018 সালেই শুরু করেছিলাম এরকম না। বিভিন্ন রাজনীতিতে আমার নিজের ইচ্ছা প্রকাশ হয়েছিল যে আমি রাজনীতিটা করব। তখন ধীরে ধীরে 2022 সালে সক্রিয়ভাবে রাজনীতিতে জয়েন করেন? না 2022 সালে থেকে আমি এই ভারতীয় জনতা পার্টির আঙ্গিনায় এসে আমি বুথ লেভেল, আমাদের ভারতীয় জনতা পার্টির কয়েকটা লেভেল রয়েছে, কিছু বুথ লেভেলে কাজ করা যায়, শক্তি কেন্দ্র লেভেলে কাজ করা যায়, মণ্ডলে কাজ করা যায়, তারপরে হচ্ছে জেলাতে কাজ করা যায়। তো আমি 2022 সালে যখন সক্রিয়ভাবে রাজনীতিতে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে শুরু করলাম, প্রথমে আমি বুথ লেভেলে কাজ করেছি, তারপরে আমি শক্তি কেন্দ্রের লেভেলে কাজ করিনি, আমি মণ্ডল লেভেলে, মণ্ডল এক্সিকিউটিভ মেম্বার হয় ওই লেভেলে কাজ করেছি কিছুদিন। তারপরে ধীরে ধীরে আমি এই 2026 সালে জেলার সোশ্যাল মিডিয়ার দায়িত্বে যখন আসলাম, তখন সোশ্যাল মিডিয়ার ইনচার্জ হিসাবে জেলাতে কাজ করেছি। তারপরে দল আমাকে এই হেমতাবাদ বিধানসভার কনভেনারের দায়িত্ব দিলেন। এই 2026 সালের যে বিধানসভার কনভেনার নির্বাচিত করে আমি কিছুদিন কনভেনারের দায়িত্ব পালন করেছি। তারপরেই এই 26-এ
বিধানসভা বিধানসভা যখন প্রার্থী ঘোষণা হলো আমাদের আহমেদাবাদ বিধানসভায়, তখন আমাকে দল প্রার্থী হিসেবে নির্বাচিত করলেন। না, এই যে খুব অল্প সময় 2022-তে আপনি বিজেপিতে এলেন এবং তার 4-5 বছরের মধ্যে একটা এত বড় জায়গায় এত বড় একটা দায়িত্ব আপনাকে দিল, তো এটা পেয়ে কেমন লাগছে? অ্যাকচুয়াল মানে আপনি তো একজন ম্যাথমেটিক্স টিচার, তো অঙ্কের যে আঙ্কিক নিয়ম, সেই নিয়মে আপনি মানে কি কি করতে পারবেন বলে মনে হয় আপনি যদি যেতেন? এবার আমাদের যা সাংগঠনিক পরিস্থিতি রয়েছে আহমেদাবাদ বিধানসভায়, তাতে আমাদের জিত তো নিশ্চিত। আচ্ছা, 100% নিশ্চিত আমরা জিতব। সেটা কোন অঙ্কে? অঙ্কটা হচ্ছে আমি 2022-এর পরে ধীরে ধীরে 23-এ 24-এ যে কাজ করছিলাম, আমি অ্যাকচুয়াল নেতৃত্ব না, আমি কোনো নেতা না, আমি সাংগঠনিক একটা কার্যকর্তা হিসাবে আমাদের আহমেদাবাদ বিধানসভায় বিভিন্ন মণ্ডলে, আমাদের আহমেদাবাদ বিধানসভায় 5টা মণ্ডল রয়েছে, 12টা পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েত মণ্ডলে আমি ধীরে ধীরে বিধানসভার যেমন জেলাতে কাজ করছিলাম, তাতে ধীরে ধীরে আমি বিধানসভার প্রতিটি জায়গায় জায়গায় সাংগঠনিক কার্যক্রমগুলো করেছিলাম, যেটা দলের নির্দেশ অনুসারে দল বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দেয়, ছোট ছোট দায়িত্ব দেয়, কিছু দিনের জন্য, কোনোটা 2 মাসের জন্য, কোনোটা 6 মাসের জন্য। এই যে ছোট ছোট দায়িত্বগুলো দেয়, সেই দায়িত্বগুলো যখন আমরা পালন করি, আমরা বিভিন্ন সদস্যতা অভিযান, বুথ কমিটি গঠন, এই যে কাজগুলো করেছি, তাতে আমাদের আহমেদাবাদ বিধানসভায় 266টা বুথ রয়েছে। সেই 266টা বুথের মধ্যে 260টা 260 বুথে আমাদের বুথ কমিটি রয়েছে, কার্যকর্তা রয়েছে, বিভিন্ন ধরনের সাংগঠনিক কার্যক্রম 260টা বুথে কার্যক্রম হয়। বাকি 6টা বুথও আমাদের কমিটি রয়েছে, কিন্তু সেটাতে কি, ওটাতে দেখা গেলো 1জন বা 2জন করে রয়েছে, তারাও কাজ করছেন। তো আচ্ছা, আপনি যে আসন থেকে দাঁড়িয়েছেন, এটা তো আহমেদাবাদটা এসসি সিট এবং সেখানে অনেক রকম সমস্যায় রয়েছে। আপনি যদি জয়ী হন, তাহলে এই আপনার এলাকার মানুষদের জন্য মানে কি কি অগ্রাধিকার দিয়ে আপনি কাজ করবেন বলে ভেবেছেন? আচ্ছা, এটা খুব আমাদের জন্য, আমাদের আহমেদাবাদবাসীর জন্য একটা আবেগ রয়েছে যে আহমেদাবাদ বিধানসভা আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে একদম পিছিয়ে পড়া একটা বিধানসভা। এই বিধানসভার একটা অন্যরকম ভৌগোলিক রয়েছে, মাঝখান দিয়ে কুলিক নদী গেছে, এক পাশ দিয়ে নাগর নদী রয়েছে, আর এক পাশ দিয়ে দেখবেন পুরো তার ঘেরা, বাংলাদেশের বর্ডারের তার ঘেরা রয়েছে, সীমান্ত বর্ডার যেটাকে বলছে। এইখানে অনেক রকম অসুবিধা রয়েছে, অনেক রকম সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো কি কি সমস্যা যদি বলেন একটু? সবচেয়ে আমাদের বর্ডার ফেন্সিং এলাকার মানুষদের কি কি সমস্যার সমাধান আমি এক এক করে বলছি, যেটা আমাদের খুব দরকার রয়েছে আমাদের আহমেদাবাদ বিধানসভার জন্য। এখানে স্বাস্থ্য ব্যবস্থা নাই বললেই চলে। যে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেগুলো এত নিম্নমানের রয়েছে, ডাক্তার নাই, অক্সিজেন নাই, ব্লাড নাই, কিছুই নাই। কোনো রোগী যদি ওই স্বাস্থ্যকেন্দ্রে যায়, সঙ্গে সঙ্গে রোগীকে ট্রান্সফার করে দেওয়া যায়, অন্যত্র রেফার করে দেওয়া হয়। তো এই কারণে আমাদের এখানে একটা সুপার স্পেশালিটি হসপিটাল খুবই দরকার, যেটা আমার স্বপ্ন। আমাদের আহমেদাবাদ বিধানসভা আলাদা করে, হ্যাঁ, আহমেদাবাদ বিধানসভার মধ্যে আলাদা করে সুপার স্পেশালিটি হসপিটাল, হ্যাঁ এটা। তার সাথে সাথে আহমেদাবাদ বিধানসভায় একটা গভর্নমেন্ট কলেজের দরকার, যেটা আমাদের ওখানকার ছেলেমেয়েরা বাড়িতে থেকে পড়াশোনা করতে পারবে, ডিগ্রি কলেজ যেটাকে আমরা বলি। তার সাথে সাথে আমাদের আহমেদাবাদ বিধানসভার মধ্যে ফায়ার ব্রিগেড, যেটা হায়ার এডুকেশনের জন্য সেখানকার ছেলে মেয়েদেরকে রায়গঞ্জে আসতে হচ্ছে, বা কালিয়াগঞ্জে, কেউ ডালখোলায় যাচ্ছে। এই কারণে আমাদের ওই জায়গাটাতে একটা ডিগ্রি কলেজে, গভর্নমেন্ট ডিগ্রি কলেজের খুব দরকার রয়েছে। তারপরে ওই জায়গাটায় কোনো দমকল কেন্দ্র, ফায়ার ব্রিগেড নেই, যেটাতে আমাদের ওই এলাকাতে একদম প্রত্যন্ত গ্রাম, যেহেতু বর্ডার এলাকা আছে,
কোনো একটা বাড়িতে যদি ফায়ার লাগে তাহলে দেখা যাচ্ছে পুরো পাড়াটা একদম ছাই হয়ে যাচ্ছে, কিন্তু যদি ওখানে দমকল কেন্দ্র থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওই জায়গাটাতে গিয়ে একটা ঘর বা দুটা বাড়ি, একটা বাড়ি যদি জল দিয়ে নিভে দেওয়া যায় তাহলে পুরো গ্রামটা বেঁচে যায়। তারপরে রাস্তাঘাটে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে, যে দুর্ঘটনাকে রেস্কিউ করে ওখানকার যারা আহত হন তাদেরকে যদি কোনো স্বাস্থ্যকেন্দ্রে অথবা হাসপাতালে নিয়ে যাওয়া যায় তারা বেঁচে যেতে পারেন। কিন্তু যেহেতু দমকল কেন্দ্র নাই, সেই কারণে ওখানকার মানুষরা যদি ওই এলাকায় কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার দুর্ঘটনাই থেকে যায়। তারপরে আরও অনেক রয়েছে, আপনি আমাদের ভৌগোলিক রয়েছে যে দেখবেন 1 থেকে 7টা অঞ্চল রায়গঞ্জ ব্লকের মধ্যে পড়ে। ওই 1 থেকে 7টা অঞ্চলের মধ্যে ওই 7টা অঞ্চল নিয়ে আমাদের আহমেদাবাদ বিধানসভা রয়েছে, যেটা হচ্ছে আহমেদাবাদ অ্যাসেম্বলি। ওই 1 থেকে 7 নাম্বার অঞ্চল পর্যন্ত ওখানে পপুলেশন অনেক বেশি। ওখানকার মানুষের একটা আশা আবেগ রয়েছে, যেখানে নতুন করে ওখানে ব্লক দেখতে চায়, ওখানে নতুন করে থানা চায়, এই বিভিন্ন রকমের ওখানে আমাদের নতুন করে ব্লক বা থানা যেটা আপনি বলছেন, হ্যাঁ, সেটা কোন এরিয়াটায়? আহমেদাবাদ তো নিজেই একটা থানা। আহমেদাবাদ নিজেই একটা ব্লক রয়েছে, থানা রয়েছে। তারপরে আহমেদাবাদে রয়েছে 5টা অঞ্চল নিয়ে। কোন ব্লকটা? কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার ওইদিকে চৈনগর, বিষ্ণুপুর, নওদা, আহমেদাবাদ এবং বাঙ্গালবাড়ি, এই 5টা অঞ্চল মিলে হচ্ছে ব্লকটা রয়েছে। এই ব্লককে কিছু সেখানে মনে হয় একটা ফাঁড়ি হয়েছে নতুন, না চৈনগরে একটা ফাঁড়ি হয়েছে, আবার আহমেদাবাদে থানা রয়েছে। কিন্তু যদি আপনি এই সাইডটাতে চলে আসেন, 7টা অঞ্চল আছে, যেখানে এদিকে 7টা অঞ্চলের মধ্যে এই 7টা অঞ্চল মিলে আলাদা একটা ব্লক আমাদের, আমরা যেহেতু আহমেদাবাদ বিধানসভার সেটা মানুষের একটা ডিমান্ড রয়েছে এবং স্বপ্ন রয়েছে আমাদের, আপনি জিততে পারলে এগুলো নিয়ে কাজ করবেন। হ্যাঁ অবশ্যই, এবং এটা তো আমাদের স্বপ্ন। আমরা আহমেদাবাদ বিধানসভার আমার ওই 7টা অঞ্চলের মধ্যে বাড়ি, আমাদের স্বপ্ন এটা যে আমরা একদিন দেখব এখানে আমরা আলাদা ব্লক পাবো, আলাদা থানা পাবো। কিন্তু হরিপদবাবু, আপনার যে প্রতিপক্ষ সে তো রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, তো ওনার বিরুদ্ধে জেতাটা আপনার কতটুকু শক্ত হবে? এটাকে আপনি কিভাবে নিচ্ছেন লড়াইটাকে? এখন 2026-এ দাঁড়িয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিপক্ষে কোনো পক্ষ নেই। আচ্ছা, আপনি যদি আমাদের এলাকায় যান, আমাদের সেই পিছিয়ে পড়া অধ্যুষিত যে এলাকাগুলো, আপনি গেলেই বুঝতে পারবেন ওখানকার মানুষের যে আবেগ এবং ওখানকার মানুষের যে ভালোবাসা ভারতীয় জনতা পার্টির প্রতি, আপনি দেখলে অবাক হবেন। তারা মন থেকে চায় যে ভারতীয় জনতা পার্টি এবার জিতবে, জিতাবো, এবং আমাদের পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির ডবল ইঞ্জিন সরকার। কেন মানুষের এই আবেগটা হঠাৎ করে এবছর কেন জেগে উঠলো? এইটার মানে এর আগেও তো আপনাদের বিজেপি ক্যান্ডিডেট ছিল, এবং সেখানে বিজেপি ক্যান্ডিডেট তো পরাজিত হয়েছে এবং ভালো ভোটে পরাজিত হয়েছে, কিন্তু এবারে এই আবেগটা কেন দেখতে পাচ্ছেন? কি কারণ? এই আবেগ অনেক কিছু রয়েছে, যেমন এই সরকারে দেখবেন যারা যারা বিভিন্ন মন্ত্রিত্ব রয়েছে বা মন্ত্রিত্ব অনেকে চলে গেছে, অনেকে ওই মন্ত্রিত্বের মধ্যে যে জেলে রয়েছে, কেউ বেলে রয়েছে, কেউ ভেতরে আছে, কেউ বাইরে আছে, সবারই কিছু না কিছু দুর্নীতি রয়েছে। আচ্ছা। এবং প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি রয়েছে, কোনায় কোনায় দুর্নীতি রয়েছে। এই দুর্নীতিকে আর সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। এগুলোকে মানুষের সামনে তুলে ধরছেন আপনি? এটা তুলে ধরতে হচ্ছে না, মানুষ জেনে গেছে আগে। এখনকার যুগটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় সরকার কি করছে, আচ্ছা, সঙ্গে সঙ্গে সবার কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় আপনি চিন্তা করে দেখুন, যে আপনার যে আহমেদাবাদ, সেখানে মাইনরিটি মুসলিম কমিউনিটির ভোট রয়েছে 44% প্লাস, এবং এই যে ভোটটা, এই ভোটটা থেকে তো আপনি কোনো অংশে ভোটই তো আপনি আশা করতে পারেন না বিজেপির পক্ষে কে আসবে, সংখ্যালঘু ভোট না, এরকম কিছু এটা যদি আপনি না আনতে পারেন, তাহলে আপনি এখানে সত্যজিৎ বাবুর এগেইনস্টে লড়াই করবেন কি করে? না, এরকম কিছু ব্যাপার নেই যে মাইনরিটি সংখ্যালঘুরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে না, এরকম কিছু নেই। আমাদের প্রচুর কার্যকর্তা রয়েছে,
শুধু আজকে না, দীর্ঘদিন ধরে রয়েছে আমাদের সাথে পা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি করছে। এখন সংখ্যাটা বাড়ছে, প্রচুর আছে। আমার আহমেদাবাদ বিধানসভায় 266টা বুথের মধ্যে না, সেখানে প্রচুর একটা- বুথে আমাদের বুথ প্রেসিডেন্ট রয়েছে, সেখানে আরেকটা প্রচলিত কার্যকর্তা কথা রয়েছে। আছে যে এবার তো সিপিএম ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে, হ্যাঁ, CPM এবং candidate। সিপিএম ক্যান্ডিডেট শোনা যাচ্ছে যে বিজেপির বেশ কিছু ভোট নাকি আবার ব্যাক হয়ে যাবে, যেগুলো সিপিএম থেকে বিজেপিতে এসেছিল ফ্লোটিং ভোট, সেটা ব্যাক হয়ে যাবে। এটা সিপিএম এর দাবি নেই, এটা হ্যাঁ সিপিএম দাবি করছে। আবার অন্যদিকে কংগ্রেসও এখনো ক্যান্ডিডেট দেয়নি, হয়তো দেবে। তাহলে এই যে চতুর্মুখী লড়াই, তার মাঝখানে কতটুকু আপনি সুবিধা পাবেন? এটা কোথা থেকে আওয়াজ আসছে যে সিপিএমে ভারতীয় জনতা পার্টির ভোট যাবে, এটা আমার জানা নেই। আমি ওইরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না আচ্ছা। যে আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ভোট কোথাও সিপিএম যাবে। ব্যাক করবে। সিপিএমে কেন, কোথাও কোনো দলেই ব্যাক করবে না। এবং তৃণমূল কংগ্রেসের যে ভোটটা আছে, আচ্ছা। তার প্রচুর পরিমাণে ভোট আমাদের দিকে আসবে, এটা নিশ্চিত। মানে কোন অংশটা, মানে কোন মানুষগুলো? অনেক মানুষজন, তার মধ্যে আপনি মাইনরিটির কথা বললেন না, এত হ্যাঁ, পার্সেন্টেজ মাইনরিটি রয়েছে, আচ্ছা। তা প্রচুর সংখ্যক মাইনরিটি আমাদের সাথে কাজ করছে, হুম, আমাদের দলে আছে, বাড়ছে, হুম, তারা আমাদেরকে ভোট দেবে, দিচ্ছেও। হুম। এই যে মাইনরিটি ভোটের কথা আপনি বলছেন, যে শুধু মাইনরিটি নয়, এবং হিন্দু পপুলেশন রয়েছে, এসআইআর এর পর হেমতাবাদে অনেক মানুষের ভোট বাদ চলে গেছে। তাহলে এই যে বাদ যাওয়া ভোটটা, এটা বিজেপির পক্ষে কি সুবিধা হবে না অসুবিধা হবে? বাদ চলে গেছে, এসআইআর SIR এর বাদ, বাদ কোনগুলো গেছে? যেগুলো ভোটার এখন নাই, হুম। যারা মারা গেছে, যারা অন্যত্র চলে গেছে, যাদের ডবল ভোট ছিল, সেই ধরনের এগুলো বাদ গেছে। না, সেটা যেমন ছিল, আবার অ্যাডজুডিকেশনে দেখা গেছে যারা ডকুমেন্ট দিতে সঠিকভাবে পারছে না, বা যাদের ডকুমেন্টে কিছুটা হেরফের আছে, তাদেরও তো নাম বাদ চলে গেছে। তাহলে বাদ যায় নাই, এই তারা বড় under অংশের যে judication- বাদটা, না, যে তারা- এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর প্রসেসের মধ্যে মানে 85 লক্ষের উপর মানুষের কিন্তু নাম বাদ চলে গিয়েছে অলরেডি, এবং এখনো কিছু অ্যাডজুডিকেশন বাকি আছে, বেশ কয়েক লক্ষ। তো এই যে বাদ যাওয়াটা, এটা কি আপনার বিজেপির পক্ষে সুবিধা হবে নাকি অসুবিধা? না, সুবিধা অসুবিধা নিয়ে আমরা তো ভোট করছি না। আচ্ছা। এসআইআরটা আমরা চাচ্ছি, হুম। চেয়েছি, হুম। এবং এসআইআরটা হোক, হুম। এবং ঠিকঠাক মতো হোক। যাদের আমাদের এখানকার নাগরিক, তারা এসআইআর মাধ্যমে তাদের ডকুমেন্টস দেখিয়ে তারা তাদের ভোটাধিকারকে, অগ্রাধিকারকে রাখুক। আমরা তো চাচ্ছি সেটা, এবং সেটা হচ্ছে। এবার আন্ডার অ্যাডজুডিকেশনে যে ব্যাপারটা রয়েছে, সেটা তো কোর্টের নির্দেশ অনুসারে কাজ হচ্ছে, সেটা তো হচ্ছে। এখানে বাদ যাওয়ার কিছু নেই। তো যাদের প্রপার ডকুমেন্টস আছে তারা দেখাচ্ছে, তাদের হয়ে যাচ্ছে। এটা যখন কাজ হওয়ার, তখন কাজ শেষ হয়ে যাবে। আমাদের ভোটের আগেই এসআইআর কাজ সমাপ্ত হয়ে যাবে। সমাপ্ত হলে আবার সব ঠিকই থাকবে। এখানে বাদ দেওয়ার তো কিছু নেই। না, আমাদের রাজ্যে যে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে একটা মাইগ্রেন্ট লেবার নিয়ে একটা সমস্যা, মাইগ্রেন্ট ওয়ার্কার্স। সেই মাইগ্রেন্ট ওয়ার্কার্স নিয়ে আপনার হেমতাবাদের অবস্থান কি আছে? ভীষণ বাজে। মাইগ্রেন্ট লেবার, কি অবস্থা আছে? পরিযায়ী শ্রমিক। আমাদের যদি আহমেদাবাদ বিভিন্ন পাড়াগুলাতে যান, পাড়াগুলার ছেলেরা বাড়িতে নেই, শুধুমাত্র মহিলারা বাড়িতে থাকেন। সব ছেলেমেয়েরা, যেহেতু এখানকার এই সরকারের যা অবস্থা, কোনো কর্মসংস্থান নেই, কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল নেই, কিচ্ছু তো নেই। তো এখানকার ছেলেমেয়েরা কি করবে? এদেরকে যেতে হচ্ছে মাইগ্রেন্ট, অর্থাৎ পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। যখন এখানে আমাদের যেহেতু আহমেদাবাদ এলাকা কৃষি প্রধান এলাকা, কৃষির কাজের সময় তারা আবার আসে বাড়ি, আবার এখানে কৃষির কাজটা করে আবার তারা চলে যায়। কিন্তু রাজ্য সরকার বলছে যে যখন এখান থেকে ছেলেরা আমাদের বাইরের বিভিন্ন ভিন রাজ্যে যাচ্ছে, বিশেষ করে বিজেপি শাসিত অঞ্চল, সেই সমস্ত জায়গাতে আমাদের এখানকার মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। না, সেরকম নিগৃহীত এবং হচ্ছে। হ্যাঁ, এবং এর জন্য নাকি যে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে, তারা বিজেপি থেকে বিমুখ হয়ে আছে। এটা কি সত্যি?
না, এরকম তো কিছু নেই কখনো। আমি আমি তো না, রাজ্য সরকার থেকে তো বিভিন্ন সময় প্রচার করছেন, এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলছেন যে যে সমস্ত জায়গায় বিজেপি শাসন করছে সেই সমস্ত রাজ্যগুলোতে আমাদের বাংলার যারা শ্রমিক তারা নিগৃহীত হচ্ছে, তারা বিভিন্নভাবে অনেক সময় মৃত্যুও বরণ করছে এই নিগৃহীত হয়ে। না, এটা রাজ্য সরকারের বানানো একটা গল্প ওদের। এরকম আমার কিছু জানা নেই, কারণ আমার আহমেদাবাদ বিধানসভার যারা পরিযায়ী শ্রমিক রয়েছে আমাদের অনেকের সাথে আমার যোগসূত্র রয়েছে। তারা তো বিভিন্ন জায়গায় গিয়ে ভালো কাজ করছে, ভালো রোজগার করছে। তাদের বাড়িঘরও যদি আপনারা দেখেন, আমাদের যারা যারা আছে সব তো সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতেই ওনারা গিয়েছেন পরিযায়ী শ্রমিক হয়ে, ভালো কাজ করছে, ভালো আছেও, ভালো রোজগারও করছে। আমরা যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় যখন আসব, তখন আমরাও আমাদের এই জায়গাটায় যেভাবে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের স্বপ্ন রয়েছে, আপনারা তো চাইবেন যে এই ছেলেগুলো যেন আবার না যায় নাকি? হ্যাঁ, অবশ্যই। তার জন্য কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের এটা তো সরকার যখন প্রতিষ্ঠা হবে তখন সরকার আমাদের যে সাংগঠনিক আমাদের যা আছে তারা ঊর্ধ্বতম ওরা ভাববে সেটা ব্যাপারে। এই আমরা মাইগ্রেন্ট লেবার তো আমরা চাই না, আমরা আমাদের এখানকার মানুষকে তো বাইরে পাঠাতে চাই না। আমরা আমাদের এখানে বিভিন্ন ধরনের কর্মসংস্থান বাড়ানো, অনেক জায়গায় আপনারা তো প্রচার করছেন যে কর্মসংস্থান দেবেন এই ছেলেরা যারা বাইরে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। সেটা কিভাবে দেবেন বলে প্রচার করছেন? সেটা কি শিল্প? অবশ্যই শিল্প হবে। তাহলে এই যে কি ধরনের শিল্পের উপর? বড় বড় শিল্প আপনি দেখেন, আমাদের বিজেপি শাসিত যে রাজ্যগুলি রয়েছে সেগুলো কি বড় বড় শিল্প রয়েছে। সে এখন দেখেন আমাদের যে সরকারের বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সিগুলো ফাঁকা পড়ে রয়েছে। আমরা সরকারে যখন আসবো তখন এই ধরনের ভ্যাকেন্সি ফাঁকা পড়ে থাকবে না তো। আমরা ধীরে ধীরে নিয়োগ করব, খুব তাড়াতাড়ি সরকার আসার সঙ্গে সঙ্গে আমাদের নিয়োগ প্রক্রিয়া আবার চালু হবে। বিভিন্ন ধরনের বাইরে বড় বড় শিল্প হবে। এইগুলো যখন শুরু হয়ে যাবে তখন আমাদের যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা ধীরে ধীরে কামব্যাক করে আমাদের এই জায়গাটাতেই কাজ পাবে। যেহেতু যুবকদের কাজ নেই এবং যুবতীদেরও কাজ নেই বেশিরভাগ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার যুবতীদের দিচ্ছে এবং যুবসাথী হচ্ছে যুবকদের জন্য। এবং এটা নিয়ে আপনি কি বলবেন? এই এগেস্টে তো আপনাকে প্রচার করতে হচ্ছে। এই প্রচারে গিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে কি বলছেন, কিভাবে প্রচার করছেন এবং যুবসাথীর জন্য কি প্রচার করছেন? যুবসাথীটা আপনি যুবকদের কাছে শুনলে আপনারা জানতে পারবেন, কেউ যুবসাথী চায় না। আচ্ছা, তারা কাজ চায়। তারা বেকার হয়ে পড়ে আছে, তারা বেকারত্বর জ্বালাটা বোঝে, সেই জন্য ওই যুবসাথী চায় না, ওরা কাজ চায়। এবং যেই আরেকটা কথা বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের কথা, বা ভাণ্ডারে যে কথাটা বলছেন, সেটা তো আমাদের সংগঠনের উপনেতৃত্ব অলরেডি বলে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া সেটা চলছেই, যে আমরা সরকার গঠনের সাথে সাথে আমাদের ডবল ইঞ্জিন সরকার গঠন হলে বিভিন্ন যে রয়েছে সবগুলো ডবল ডবল আকারে ডবল ডবল পরিমাণে হবে। এই ভাণ্ডারটাও আমাদের নাম হয়তো পরিবর্তন হবে, এখন রাজ্য সরকার যা দিচ্ছে তার থেকে আপনারা ডবল হবে। একদম, এটা ডবল ইঞ্জিন সরকার গঠন হবে, সব জিনিসের এই অঙ্ক ডবলই পাবে। সেটা যুবসাথীও কি আবার ডবল হবে? এবার যুবসাথীদের জন্য তো আমাদের বাংলায় বিভিন্ন ধরনের ওদের কাজ হবে, মানে হাতে হাতে কাজ অবশ্যই হবে। এবং বড় শিল্প ছাড়া আমাদের যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে বিভিন্ন লোকালি, সেগুলো নিয়ে ছোটো এমএসএমই ধাঁচের কোনো শিল্প, সেগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে আপনার? না, আমাদের মানে ছোট এবং মিডিয়াম যে শিল্প যেগুলো অনেক বেশি কর্মসংস্থান করতে পারে, না আমাদের আছে তো, আমাদের কৃষিভিত্তিক শিল্প। আমাদের আহমেদাবাদ বিধানসভায় আপনাকে আমি বলি, আমাদের আহমেদাবাদ বিধানসভায় মিল্ক একটা মিল্কের মানে গরুর দুধ যেটা, এটাতে বড় শিল্প রয়েছে আমাদের আহমেদাবাদ বিধানসভার মধ্যে। এবং এখান থেকে প্রচুর মিষ্টি, দই, ছানা, তারপরে বিভিন্ন ক্ষীর, পনির এবং বিহারে পর্যন্ত যায়। এবং আমাদের বাংলায় তো যায়, বিহারে পর্যন্ত যায়। বড় রয়েছে শিল্প, বড় শিল্প, যেটা এখানকার সরকার তাদের যে শিল্পটাকে একটি বাড়ানো,
সেই কাজ করতে পারছে না। বিভিন্ন রকমের ওদের যে যা সুযোগ সুবিধা, ওদের যে আর্থিক আচ্ছা, সাহায্য, সেটা এই সরকার করতে পারছে না, আমরা করব। আর হেমতাবাদ সব থেকে বড় হচ্ছে একটা সীমান্তবর্তী জেলার সীমান্তবর্তী ব্লক, এবং এই যে সীমান্তবর্তী অঞ্চলে আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন রকম সমস্যা, অনেক যে সমস্যা যেমন- রয়েছে। যেমন মাঝে মধ্যে কাটাতার থেকে এপারে যাদের জমি আছে, যে জিরো লাইনে, অর্থাৎ ইনসাইড দ্য ফেন্সিং যেটাকে আমরা বলি, ফেন্সিংয়ের ভেতরে, তারা অনেক সময় বিভিন্ন বাংলাদেশে যারা অ্যান্টি সোশ্যাল আছে তাদের দ্বারা বিভিন্ন রকম অত্যাচারিত হয়, তাদের জমি লুট করে নেওয়া হয়, ফসল কেটে নেওয়া হয়। এই যে সমস্ত সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে কি ভোটারদের মাঝখানে গিয়ে আপনি অবশ্যই, কোনো হ্যাঁ, কিছু এটা বলছেন? নিয়ে আলোচনা হচ্ছে, ওদের যা সমস্যা। আমি আমার জন্মস্থানও হচ্ছে হেমতাবাদ বিধানসভা, হেমতাবাদ ব্লকের 1 নম্বর চৈনগর অঞ্চলে কেশবপুর গ্রামে আমার জন্ম। আমার 6 বছর ওখানে কেটেছে। আমি জানি ওখানকার আমাদের অনেক জায়গা জমি এখনো পর্যন্ত ওই তারঘেরার ওই পারে আছে। আমার ওখানে বাড়ি, আমার কাকিমা ওখানে থাকেন, আমার দাদারা থাকেন, এখনো আমাদের বাড়ি রয়েছে ওখানে। আমি যাই ওখানে। ওইদিকে অনেক বড় বড় সমস্যার মধ্যে একটা সমস্যা রয়েছে। ওই পারে যখন ফসলের চাষ করতে আমাদের এই পারে তারঘেরার ওই পারে যায়, দেখবেন ওই পারে বৃষ্টি যখন হয় তখন আমাদের এই লোকগুলো ওইখানে আর বৃষ্টিতে ভালো মতো থাকবে সেই জায়গা নেই। এবং ওইদিকে আমাদের অর্থকরী ফসল এখন বর্তমানে যে ভুট্টা, ওইদিকে ভুট্টা চাষটা করতে দেয় না। এবং অনেক সময় আমাদের ওইদিকে যে জমি চাষ হয়, সেই চাষের বিভিন্ন ফসলটা বাংলাদেশের অনেকে কেটে, যেটা আপনি বললেন, কেটে নিয়ে চলে যায়। এগুলো হচ্ছে। যদি আমরা সরকারে আসি, তাহলে ওই পারে যে যারা চাষবাস করছে তাদের বিভিন্ন বর্ষা বলেন, তারপরে এই রৌদ্রু বলেন, এই রৌদ্রুর জন্য যদি ছোট ছোট চালার ব্যবস্থা করা যায়, তাহলে ওখানকার একটা জিনিস আমাদের ভাবতে হচ্ছে, সেটা হচ্ছে যে বর্ডার এরিয়াটা, সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, হোম ডিপার্টমেন্টের হাতে, এবং আপনারা তো এখন ক্ষমতায় রয়েছেন কেন্দ্রীয় সরকারে। হ্যাঁ, তাহলে এখন আপনারা তো এটা এখনই দাবি করতে পারেন যে সেখানে যারা কৃষকরা ফেন্সিংয়ের ভেতরে কৃষিকাজ করতে যাচ্ছে, তাদেরকে রেস্টিং প্লেস তৈরি করে দেওয়া, এবং তারা যাতে কোনো রকম অত্যাচারের সম্মুখীন সেখানে না হয় সেটা। তারপর আপনি যেটা বললেন যে বড় বড় গাছ, যেগুলো ভুট্টা গাছ, এগুলো, তারপরে জুট, এইগুলোকে যে প্রহিবিশন রয়েছে চাষের উপরে, সেই দাবিগুলো তো আপনারা এখন প্রেস করতে পারেন। গভর্নমেন্টে তো আপনারাই আছেন কেন্দ্রীয় সরকারে, এটা তো রাজ্য সরকার লাগে না। শুনেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন? এটা কি কেন্দ্রীয় সরকারের কাছে আপনারা দাবি করবেন? এটা কেন্দ্র সরকারের কাছে অবশ্যই আমরা সরকারে আসলে এই দাবিগুলো করব না। না, এখন তো আপনি আছেন, এখনো তো বিজেপি কেন্দ্রে রয়েছে, এবং হোম ডিপার্টমেন্ট সমস্ত বর্ডারটাকে কন্ট্রোল করে। তো তো সেই ক্ষেত্রে তো আপনি এই দাবিটা তুলতেই পারেন। হ্যাঁ, দাবি তো অলরেডি তোলা শুরু হয়েছে। এই যেই সমস্যাগুলো সামনে আসছে, মানে আপনার প্রতিনিধিত্বে আপনি এগুলো সলভ করার চেষ্টা করবেন, এটা বলা যায়। অবশ্যই কৃষকদের যে সমস্যা, হ্যাঁ, এই সমস্যা, আরো অনেক সমস্যা রয়েছে। আমাদের ফেন্সিংটা এমন ধরনের আছে, কিছু কিছু জায়গায় এমন করে চলে গেছে যে ওইদিকে জমিটা অনেক বেশি পরিমাণ পড়ে গেছে, ফেন্সিংটা এমন করে এদিক থেকে ঘুরিয়ে নিয়ে গেছে। এগুলো সমস্যা আছে, সেই সমস্যা আমরা দেখেছি। এবং আমাদের বর্তমান যে এমপি রয়েছেন সম্মানীয় কার্তিক চন্দ্র পাল মহাশয়, উনাকেও আমি আমার ওই বিধানসভা এলাকার মধ্যে নিয়ে গেছি। উনিও দেখেছেন সত্যি সত্যি আমাদের ধরেন এই লাইন দিয়ে বরাবর যেতে হতো, কিন্তু একটু বেঁকে করে বেশি জমি ভেতরে চলে গেছে। এগুলো সমস্যা আমাদের রয়েছে। আরেকটা যেটা, বাংলাদেশে যখন এজিটেশন হলো কিছুদিন আগে, এবং এই বাংলাদেশের এজিটেশনের সময় দেখলাম আমরা হেমতাবাদের যে বর্ডার এরিয়ার গ্রামগুলো, সেখানকার মানুষ তো একটা টেনশনের মধ্যে ছিল। এই যে বাংলাদেশে যখনই কোনো রকম বিদ্রোহ হচ্ছে, তার আজ কিন্তু এসে পড়ছে হেমতাবাদের বর্ডারগুলোতে। এইগুলো নিয়ে আপনি কি ভাবছেন? না, এখন এই মুহূর্তে আজ এসে পৌঁছায় নাই। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এমনভাবে আছে, সেই ওই দিক থেকে কিছু করতে পারবে না। মানে বর্ডার সিকিউরিটি সেই টাইমগুলোতে আরো বেশি মনিটরিং করার, বেশি মনিটরিং আছে। আজকে আমাদের সময়ের জন্য আরো আমরা বেশি দূর এগোতে পারছি না আলোচনা, তো এখানেই আমাদের আলোচনা আজকে শেষ করছি। আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের ভারত টিভিতে আসবার জন্য। সুস্থ থাকুন, দেখতে থাকুন ভারত টিভি। সাফ কথা।
উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।